আচ্ছা স্যার, আমরা রক্ত সঞ্চালন চতুর্থ অধ্যায় এই ক্লাসটা শুরু করবো আজকে। মানব শারীর তত্ত্ব, রক্ত সঞ্চালন। লিখো, তোমরা একটু লিখবে সবাই, মানব শারীর তত্ত্ব। মানব শারীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন। রক্ত ও সঞ্চালন, মানব শারীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টারটা। হিউম্যান ফিজিওলজি, আমাদের টপিকসের নাম কি? হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি, ফিজিওলজি, human physiology, the blood and circulation, blood and circulation, blood and circulation. কেমন ঠিক আছে? আসসালামু আলাইকুম। blood and circulation কেমন? আসো আমরা এটা শুরু করছি। লিখো সবাই, লিখো। আসো, প্রথমে ব্লাড বা রক্ত কি, রক্ত কাকে বলে? হ্যাঁ, আমরা একটু দেখবো রক্ত বা ব্লাড কাকে বলে। দেখো, রক্ত বা ব্লাড কাকে বলে? রক্ত বা ব্লাড কাকে বলে? দেখো, ভ্রূণীয় মেসোডাম থেকে, ভ্রূণীয় মেসোডাম, ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত, ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত বিশেষ ধরনের সামনে চলে আসো, আর সামনে চলে আসো। বিশেষ ধরনের ঈশ্বরকারীয়, বিশেষ ধরনের ঈশ্বরকারীয় তরল যোজক কলা, তরল যোজক কলা, যা দেখা যাচ্ছে কি পর্যন্ত? যা এটা একটু যা লিখো। যাটা এখন দেখা যাচ্ছে না, রক্তটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, লেখো যা। লেখো যা প্রাণীদেহের, যা তরল যোজক কলা, যা প্রাণীদেহের অভ্যন্তরীণ পরিবহনে, অভ্যন্তরীণ
যা প্রাণীদেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে। যা প্রাণীদেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে দেহের সকল কোষে অংশগ্রহণ করে দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইটস পুষ্টি, ইলেকট্রোলাইটস, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ। ইমিউন কোষ মানে কি? প্রতিরক্ষা কোষ আর কি। আমাদের দেহের শ্বেতকণিকা গুলো, তোমার যে ফ্যাগোসাইটস গুলো, তারপর হচ্ছে যারা অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট, নিউট্রোফিল, মনোসাইট, এদেরকে ইমিউন কোষ বলে। অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে। এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহারিত করে মানে বের করে দেয়। প্রত্যাহারিত করে তাকে রক্ত, মানে বের করে দেয়, তাকে রক্ত বলে। হবে প্রত্যাহারিত করে তাকে রক্ত বলে। তাহলে আমরা একটু পড়ে শোনাই। ব্রুনিও মেসোরাম থেকে উদ্ভূত বিশেষ ধরনের ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা, যা প্রাণীদেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে, দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইটস, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহারিত করে তাকে রক্ত বলে। কেমন? তাহলে আমরা রক্ত কাকে বলে বুঝছি, ঠিক আছে? বলো, কারো কোনো কথা আছে স্যার? এবার রক্ত যদি হয়ে যায়, এবার আসো রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। সব দেখা যাচ্ছে কিনা দেখো একটু। রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম, BEM, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র। আমরা কথা বলবো না রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। দেখো মানব, তাহলে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? দেখো, মানব দেহের অভ্যন্তরে যে বিশেষ তন্ত্র, কি করে? খাদ্যসার, শ্বসন গ্যাস ও রেচন বর্জ্য, পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাক, দেহের তাপমাত্রা ও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে
দেহের তাপমাত্রা ও বিপাককে নিয়ন্ত্রণ করে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে সমন্বয় সাধন করে সমন্বয় সাধন দেহ অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধের কাজে রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয় নিয়োজিত থাকে। সক্রিয়ভাবে নিয়োজিত থাকে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র বলে। দেখো, মানব দেহের অভ্যন্তরে যে বিশেষ তন্ত্র খাদ্যসার, শ্বসন গ্যাস ও রেচন বর্জ্য পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এবং রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত থাকে, তাকে রক্ত বলে। অনেক দরজা বন্ধ করো। তাকে রক্ত বলে। কেমন? তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। কেমন? আচ্ছা, এবার আসো, এই রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন বলতো পারবে? লিখো, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে 1628 সালে 28 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। তাই তাকে হিউম্যান ফিজিওলজি জনক বলা হয়। একটা কথা বলবো, রাখা জনক বলা হয়। কেমন? ঠিক আছে, তাহলে হিউম্যান ফিজিওলজির জনককে উইলিয়াম হার্ভে। দেখি তোমরা পারো কিনা, এটা তোমরা বলছো তো। দেখি বলো তো, প্লান্ট ফিজিওলজির জনককে? এটা কে পারবে? স্টিফেন হেলস হচ্ছে প্লান্ট ফিজিওলজি। তাহলে অ্যানিমাল ফিজিওলজির জনক হচ্ছে উইলিয়াম হার্ভে, অথবা ফিজিওলজিরই জনক উইলিয়াম হার্ভে। আর প্লান্ট ফিজিওলজির জনককে স্টিফেন হেলস। প্লান্ট ফিজিওলজির জনককে প্লান্ট ফিজিওলজির জনক হচ্ছে স্টিফেন স্টিফেন হেলস তিনি 1727 সালে বলেন যে
উদ্ভিদ পরিবেশ থেকে কিছু উপাদান গ্রহণ করে আর সূর্যালোকেতে অংশগ্রহণ করে, তাই তাকে প্লান্ট ফিজিওলজির জনক বলা হয়। কেমন? ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি রক্ত সঞ্চালন এটুকু পর্যন্ত একটু পড়েছি। কেমন? বলো, কারো কোনো কথা আছে স্যার? হ্যাঁ, এবার আসো রক্তের কাজ। রক্তের কাজ তোমরা এখানেই রক্তের কাজগুলো দেখতে পাচ্ছ। রক্তের কাজ 1 নম্বর হচ্ছে, দেখো কি কি করে, প্রাণী দেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে। এটা একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। দেহের সকল কোষে পুষ্টি পরিবহন করে, ইলেকট্রোলাইটস পরিবহন করে, হরমোন পরিবহন করে, ভিটামিন পরিবহন করে, অ্যান্টিবডি পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, ইমিউন কোষ পরিবহন করে। আবার কোষের ক্ষতিকর পদার্থ কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থগুলোকে কোষ থেকে নিষ্কাশন করে, বের করে দেয়, কোষ থেকে প্রত্যারিত করে। কেমন? তাহলে আমরা রক্তের কাজ তো এখানে জেনে গেছি, ঠিক কিনা? আরো আছে, আরো দেখো, এই যে এছাড়াও খাদ্যসার পরিবহন, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য পরিবহন এবং দেহের তাপমাত্রা বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, রোগ জীবাণু প্রতিরোধ করে। এই দুটোটা মিলে আমরা কাজগুলো লিখে দিতে পারবো। যদি প্রয়োগে আসে প্রশ্ন, তখন তোমাকে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে। পয়েন্ট কেমন? এই পয়েন্টগুলো কি? প্রাণী দেহের অভ্যন্তরীণ পরিবহন, ওই যে কোষে পুষ্টি পরিবহন, ইলেকট্রোলাইটস পরিবহন, এরকম করে পয়েন্ট। এখানেও কয়েকটা আছে, এই যে যেমন ধরো এটা খাদ্যসার পরিবহন করে, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, তারপর হচ্ছে দেহের তাপমাত্রা ও বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে এই প্রত্যেকটা জিনিস মিলে কাজগুলো হবে। কেমন? বলো, বুঝছো? কোনো কথা আছে স্যার? যদি কোনো কথা না থাকে তাহলে কাজের মধ্যে চলে আসো। রক্তের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, তারপর হচ্ছে প্রতিটা কোষে কোষে খাদ্য উপাদান, খাদ্যসার পরিবহন। আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো পরিপাকের পর যখন সরল উপাদান হবে, রক্ত কি করে প্রতিটা কোষে কোষে এদেরকে পৌঁছায়। এর মধ্যে আমাদের এই রক্ত ছাড়াও আরো একটা তরল যোজক কলা আছে, তোমরা কি সেটা জানো? রক্ত ছাড়া আরো একটা তরল যোজক কলা আছে, সেটা কি জানো? লসিকা। আমরা রক্ত কি করে? আমাদের পরিপাকৃত আমিষ জাতীয় খাদ্য পরিবহন করে, আর লসিকা কি করে? পরিপাকৃত স্নেহ জাতীয় খাদ্য পরিবহন করে। এটা মনে রাখবা, রক্ত পরিবহন করে শর্করা এবং আমিষ, আর লসিকা পরিবহন করে স্নেহ জাতীয় খাদ্য। যেমন রক্ত পরিবহন করে কি কি? শর্করা আর আমিষ, আর লসিকা কি পরিবহন করে? স্নেহ জাতীয় খাদ্য। কেমন? ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝছি। বলো, কারো কোনো কথা আছে স্যার? তাহলে এখন রক্ত যে পরিবহন করে, রক্তের মধ্যে রক্তের শ্বেতকণিকা আছে, রক্তকণিকাগুলোর মধ্যে শ্বেতকণিকা আবার বিভিন্ন উপাদান পরিবহন করে। আমরা একসাথে বলবো, এটা বুঝবো। তাহলে রক্তের কাজগুলো আমরা বই থেকে দেখে ফেলবো। কেমন? বই থেকে পয়েন্ট আকারে দেখবো, তারপরেও একটু আমি আলোচনা করি। এই যে শ্বেতকণিকা সম্পর্কে তোমরা জানো, শ্বেতকণিকা তো আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। শ্বেতকণিকা, শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। শুধু সেটা না, অ্যান্টিবডি তৈরি করে, তারপর হচ্ছে আরো অনেক কাজ করে, আমরা একটু দেখে। তো শ্বেতকণিকার 5টি উপাদান আছে। এই 5টি উপাদান মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা সূত্র দিচ্ছি, সূত্রটা দিয়ে মনে রাখবা 5টি উপাদানটা। এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে Maybe you're very naughty. এই সূত্রটা দিয়ে মনে রাখবা। নি দিয়ে, খেয়াল করো, নি দিয়ে মনোসাইট কি স্যার? মি দিয়ে মনোসাইট, লি দিয়ে
লিম্ফোসাইট, লিম্ফোসাইট। দেখো মনোসাইট আর লিম্ফোসাইট দুইটা, কি কি? একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট, দুইটা। একটা কথা মনে রাখবা, যেগুলো নিচে আছে ওগুলো হচ্ছে অদানাদার, এরা হচ্ছে অদানাদার, অদানাদার, এদের কোনো দানা নেই, অদানাদার। দানা, হ্যাঁ, এগুলো অদানাদার উপাদান। শ্বেতকণিকার অদানাদার উপাদান হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। এবার ইউ দিয়ে ইউসিনোফিল, ইউসিনোফিল হচ্ছে লাল রঙের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। হ্যাঁ, ইউসিনোফিল। বেরি দিয়ে বেসোফিল, বেরি দিয়ে কি? বেসোফিল। আর নটি দিয়ে নিউট্রোফিল, নটি দিয়ে নিউট্রোফিল। তাহলে তিনটা, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। কেমন? ইউ দিয়ে ইউসিনোফিল, বেরি দিয়ে বেসোফিল, নটি দিয়ে নিউট্রোফিল। ক্লিয়ার? কেমন? তাহলে ইউসিনোফিল এটা লাল রঙের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। লাল কিসের প্রতি? লাল রঙের, লাল রঙের প্রতি সংবেদনশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। লাল রঙের প্রতি সংবেদনশীল। কেমন? ঠিক আছে, এটা আমরা বুঝছি। আর ইউসিনোফিল কি কাজ করে? ও কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি উৎপন্ন করে। দেখো, অ্যালার্জিক অ্যান্টিবডিকে ধ্বংস করে। ও কি করে? কৃমির লার্ভা। দেখো, এটা একটা রক্তের কাজ। কৃমির লার্ভা, কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি, অ্যালার্জিক অ্যান্টিবডি অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তাহলে ওটা বুঝে গেছে না? কে? ইউসিনোফিল। ইউসিনোফিল কি করে? কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। দেখো, চট করে লিখবা, ইউসিনোফিলের প্রধান কাজ কি? কৃমির লার্ভা আর অ্যালার্জিক অ্যান্টিবডি গুলোকে ধ্বংস করবে শরীরে। আর বেসোফিল কি করে? বেসোফিল রক্তবাহিকার অভ্যন্তরে, বেসোফিল কি করে? হেপারিন উৎপন্ন করে। হেপারিন ও হিস্টামিন, হেপারিন ও হিস্টামিন উৎপন্ন করে। হেপারিন ও হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। হেপারিনের কথা আমি একটু অনুধাবন সহ দেবো তোমাদেরকে, অনুধাবন সহ লিখে দেবো। তবে হিস্টামিন রোগ প্রতিরোধ করে। কেমন? হেপারিনটা একটু পরে দিচ্ছি। হিস্টামিন রোগ প্রতিরোধ করে। হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ করে। আর এদিকে নিউট্রোফিল ও হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা ও কি করে? ফ্যাগোসাইটোসিস
প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আক্রমণকারী জীবাণু ধ্বংস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আক্রমণকারী জীবাণুগুলোকে ধ্বংস করে। দেখো আমরা এই তিনটা হচ্ছে দানাদার উপাদান, তিনটা দানাদার উপাদানের কাজগুলো জেনে গেছি। ইওসিনোফিলের কাজ জানলাম, বেসোফিলের কাজ জানলাম, বেসোফিলের একটা ছোট্ট কাজ রয়ে গেছে, হেপারিনের কাজটা একটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দেব, আর নিউট্রোফিলের কাজ জানলাম। সবচেয়ে ক্ষুদ্র কণিকা, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আক্রমণকারী জীবাণুগুলোকে ধ্বংস করে। আর এদিকে মনোসাইট ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, তবে জীবাণুগুলোকে গিলে ফেলে দেহের ভিতর ধারণ করে, ফলে সে অনেক বড় হয়ে যায়, ম্যাক্রোফাজ গঠন করে। কেমন? ঠিক আছে, দেখো তাহলে মনোসাইট কি ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, লেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় স্যার মনোসাইট আর লিম্ফোসাইট বাদে সবগুলো কি দানাদার? এটা দুটো দানাদার আর বাকি তিনটা দানাদার। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আক্রমণকারী জীবাণু ধ্বংস করে দেহের মধ্যে ধারণ করে, ফলে ম্যাক্রোফাজ গঠন করে। এরূপ ম্যাক্রোফাজ গঠন করে। এরূপ যকৃতের ম্যাক্রোফাজকে কুফার কোষ বলে। কেমন? তাহলে আমরা মনোসাইটের কাজগুলো জেনে গেলাম। কেমন? এরপরে আসো লিম্ফোসাইট। আক্রমণকারী জীবাণুর বিরুদ্ধে উপযুক্ত অ্যান্টিবডি সৃষ্টি, আক্রমণকারী জীবাণুর বিরুদ্ধে উপযুক্ত অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে আক্রমণকারী জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ
দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে বলে লিম্ফোসাইটকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলে। যেমন আক্রমণকারী জীবাণু বিরুদ্ধে উপযুক্ত অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে আক্রমণকারী জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে বলে লিম্ফোসাইটকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। আমরা শ্বেতকণিকার কাজগুলো সব লিখে দিচ্ছি। এখান থেকে আমার মাঝে মাঝে কিছু কিছু অনুধাবন প্রশ্ন আসে। যেমন এখানে একটা অনুধাবন প্রশ্ন আসে যে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, কিন্তু রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? আমরা এটা একটা অনুধাবন প্রশ্ন লিখে দিচ্ছি। লেখা একটা প্রশ্ন লিখো। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, কিন্তু রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। আসছে স্যার, রক্ত জমাট বাঁধে না কেন? ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, কিন্তু রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? ঠিক আছে, লিখতে পারছো? আচ্ছা লিখছো স্যার। তাহলে আমরা ক্ষতস্থানে রক্ত বললাম যে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে, কিন্তু রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যদি আসে এটা আমরা আনসার করবো আর কি। আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি তোমাদেরকে, আরেকটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে দানাদার। এরা কি? এই তিনটা হচ্ছে দানাদার। কারা? দানাদার উপাদান, শ্বেতকণিকার দানাদার উপাদান। আরেকটা অনুধাবন প্রশ্ন, এটা অনুধাবন 1। অনুধাবন 2 যে লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কেন? লিম্ফোসাইটকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। লিম্ফোসাইটকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কেন? পারবো না? লিম্ফোসাইটকে কেন দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? পারবো আমরা স্যার? হ্যাঁ, এটা দেবো আর কি। এটা সুন্দর করে আগে জ্ঞানমূলক দেবো। লিম্ফোসাইট কি বলবো? লিম্ফোসাইট হচ্ছে শ্বেতকণিকার একটি অদানাদার উপাদান। শ্বেত রক্তকণিকার একটি অদানাদার উপাদান যা উপযুক্ত অ্যান্টিবডি তৈরি করে, আক্রমণকারী জীবাণুর বিরুদ্ধে উপযুক্ত অ্যান্টিবডি। আর একইভাবে এটা কত স্থানে, এটা দেখো আমি একটু বুঝাই দিই এই জিনিসটা, তোমরা আগামী দিনে এটা বাড়ির কাজ করে আনবা। এটা একটু বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে SW, দুটাই
দেখো আমি একটু বুঝে দিচ্ছি। এই যে ক্ষতস্থানে রক্ত যখন সঞ্চালন করে তখন শ্বেতকণিকার দানাদার উপাদান বেসোফিল একটা হেপারিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে। শ্বেতকণিকার দানাদার উপাদান বেসোফিল হেপারিন নামক একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন করে। আর এই হেপারিন কি করে? রক্ত জমাট প্রোটিন অথবা রক্ত তঞ্চন ফ্যাক্টর গুলো আমাদের রক্ত তঞ্চনের জন্য আমাদের রক্তের মধ্যে 13টি তঞ্চন ফ্যাক্টর আছে। এই তঞ্চন ফ্যাক্টর গুলো একসাথে সংগঠিত হয়ে তঞ্চন পিণ্ডে পরিণত হয়। হেপারিন কি করে? ওই রক্ত তঞ্চন ফ্যাক্টর বা রক্ত তঞ্চন প্রোটিন গুলোকে সংগঠিত হতে দেয় না। কেমন? রক্ত তঞ্চন ফ্যাক্টর বা রক্ত তঞ্চন প্রোটিন গুলোকে সংগঠিত হতে দেয় না। সংগঠিত হতে না দিয়ে তারা কি ফলে, যদি তারা তঞ্চন ফ্যাক্টর গুলো সংগঠিত না হয় তাহলে তো তঞ্চন পিণ্ডে পরিণত হতে পারবে না। যেহেতু রক্ত তঞ্চন পিণ্ডে পরিণত হতে পারে নাই, তাই রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত পরিবহনে কোনো অসুবিধা হবে না, স্মুথলি পরিবহন হবে। কেমন? ক্লিয়ার? কিন্তু যখন কাটা যায়, কোনো ক্ষত হয়, বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হেপারিনের কার্যক্রম বিকল হয়ে যায়। হেপারিনের কার্যক্রম কি হয়ে যায়? বিকল হয়ে যায়। হেপারিনের কার্যক্রম বিকল হয়ে যায় কিসের কারণে? মুক্ত অক্সিজেনের উপস্থিতির কারণে। যদি হেপারিনের কার্যক্রম এভাবে বিকল হয়ে যায় তাহলে হেপারিন তার রক্ত তঞ্চন প্রোটিন গুলোকে বাধা দিতে পারতেছে না বা রক্ত তঞ্চন ফ্যাক্টর গুলোকে সংগঠিত হতে বাধা দিতে পারে না। তখন ওই যে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ক্ষতস্থানে রক্ত তঞ্চন ফ্যাক্টর গুলো সব একসাথে হয়ে একটা তঞ্চন পিণ্ডে পরিণত করে, জালে পরিণত করে। জাল, প্রথমে জাল, এটা আমরা অনেক সুন্দর করে পড়াবো তোমাদেরকে। রক্ত জমাটটা রক্ত তঞ্চন পিণ্ড বা রক্ত জালকে পরিণত হয়। ওই জালকের মধ্যে বা তঞ্চন পিণ্ডের মধ্যে এই কণিকাগুলো লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা আটকে গিয়ে একটা প্লাক তৈরি করে। প্লাক তৈরি করে যেটা রক্তক্ষরণকে বাধা দেয় বা রক্তক্ষরণকে ব্লক করে দেয়। ফলে আর ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে যায়, রক্তক্ষরণ হতে পারে না। কেমন? ক্লিয়ার? বিষয়টা লিখে আনতে পারবে? মেইন কথা হচ্ছে হেপারিনের কাজটা বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিকল হয়ে যায়। কেমন? এবার আরেকটা কথা, যদি রক্ত জমাট বেঁধেও যায়, এভাবে রক্ত জমাট বেঁধে গেছে, কেমন? ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধছে, এটা হচ্ছে রক্ত জমাট জালক। এখানে রক্ত তঞ্চন পিণ্ডে পরিণত হয়। তারপরে দেখা যাচ্ছে এক ফোঁটা পানির মতো অংশ কি যেন বের হয় না, ক্ষতস্থান থেকে ব্লক হয়ে গেছে, ওখানে কাটা জায়গা থেকে এক ফোঁটা পানির মতো বের হয়। এই পানির মতো জিনিসটার নাম কি জানো তোমরা? পানির মতো প্লাজমা তো হবে না, প্লাজমা তো রক্ত জমাট বেঁধে যায়। আর প্লাজমা তো অনেক বেশি, কিন্তু অনেক কম। প্লাজমা তো আমাদের রক্তের প্রায় 55% হচ্ছে প্লাজমা, আর 45% হচ্ছে কি? 45% হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল। এটার নাম হচ্ছে সিরাম। এটার নাম কি? সিরাম। তাহলে এটা একটা প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে, রক্ত জমাট বাঁধার পরেও সিরাম কিভাবে নিশ্চিত হয়? কারণ সিরামের মধ্যে কোনো রক্ত তঞ্চন ফ্যাক্টর থাকে না। রক্ত তঞ্চন ফ্যাক্টর গুলো কোথায় উপস্থিত? সিরামে। ফলে বা রক্ত জমাট প্রোটিন গুলো সিরামে উপস্থিত। তাই রক্ত জমাট বাঁধার পরেও সিরাম নিশ্চিত হয়। কেমন? রক্ত জমাট বাঁধার পরেও সিরাম নিশ্চিত হতে পারে। ক্লিয়ার? বলো, কোনো কথা আছে? আমরা রক্তের উপাদানগুলো যদি দেখতে চাই, আমাদের রক্তের উপাদানগুলো আমরা যদি এরকম একটা টেস্ট টিউব নিই, ধরো যে এটা হচ্ছে একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে আমরা রক্ত নিলাম, রক্ত নেওয়ার পর সেটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে স্যার এখানে দেখাচ্ছে উপরে রক্ত রস বা প্লাজমা, কেউ যেন বলছিলাম প্লাজমা গুলো বসে যাবে
এই রক্তের প্রায় 55% হচ্ছে প্লাজমা, আর হচ্ছে রক্ত কণিকাগুলো এদের মধ্যে উপরে থাকবে শ্বেতকণিকা, আর পরে এরপর চক্রিকা, তারপর সর্বশেষ হচ্ছে লোহিত কণিকা। আর বাকিটা এটা কি, এটা 45% এটা কি, এটা হচ্ছে রক্ত কণিকা। এই 45% কে আবার 100% নিলে তাদের মধ্যে তাদেরকে যদি ভাগ করি শুধুমাত্র লোহিত কণিকা হয়ে যাবে 55%, আর চক্রিকা এবং শ্বেতকণিকা মিলে দুটোটা মিলে হচ্ছে 45%। লোহিত কণিকা নিজেই 55%, কার? শুধু এই যে কণিকাগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে রক্তের উপাদানগুলো বুঝছি। রক্তের উপাদান অনেক রকম আছে, এগুলো রক্তের উপাদান, এগুলো তোমরা একটু মনে রাখবা। কেমন? বলো, কোনো কথা আছে স্যার? আচ্ছা, তো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে। মনোসাইটও জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায়, লিম্ফোসাইটও ওই নিউট্রোফিলও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, কিন্তু ম্যাক্রোফাজটা আকারে অনেক বড় হয়ে যায়, নিউট্রোফিল বড় হয় না কেন? ও ক্ষুদ্রতম, আবার হচ্ছে জীবাণু খেয়ে খেয়ে এগুলো আবার বের করে দেয়, ছেড়ে দেয়, জীবাণুকে নষ্ট করে তাদেরকে আবার দেহের বাইরে বের করে দেয়। কিন্তু ও জীবাণুকে শুধু খেতে জানে, বের করতে জানে না। জীবাণুকে খেয়ে গিয়ে গিলে গিলে ও নিজেই অনেক বড় হয়ে যায়, এই জন্য ম্যাক্রোফাজ গঠন করে। ম্যাক্রোফাজ, এই যকৃতের ম্যাক্রোফাজকে কি বলে? কুফার কোষ। আবার যকৃতের ম্যাক্রোফাজকে কি বলে? কুফার কোষ। বলো, কোনো কথা আছে স্যার? রক্ত কণিকা গুলো বুঝছি, রক্তের উপাদান গুলো বুঝছি, হ্যাঁ শুধু করে বুঝছি না? বলো, তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করে করো, আর রক্তের কাজটা তোমরা সুন্দর করে লিখে আনবে। কেমন? একটা বাড়ি, আরেকটা বাড়ির কাজ লিখো, আরেকটা SW লিখো, একটা সুপার ডুপার হিট SW লিখো, সুন্দর লিখো, সুন্দর করে লিখে আনবা। লোহিত কণিকা, শ্বেতকণিকা, ও লোহিত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অনুচক্রিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো, তুলনামূলক আলোচনা করো। কেমন? অনেক সুন্দর করে আমরা এটা পড়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে রক্ত সঞ্চালনের প্রথম ক্লাস আমাদের, আমরা সুন্দর করে এটা পড়বো, এগুলো পড়বো। কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, পড়ালেখার কথা মনে রাখবে। ধন্যবাদ সবাইকে। কেমন? আচ্ছা, অনেক কষ্ট করে আসছো তার জন্য